এই গল্প শ্যামপুর নামের এক বিশাল রাজ্যের, যেখানে বাইরে থেকে সুখ সমৃদ্ধি দেখা গেলেও ভেতরে লুকিয়েছিল গভীর রহস্য। সেই রাজ্যের চক্রবর্তী সম্রাট রাজা পলাশ রায় আর রানী মায়াবতী। একদিন রানী মায়াবতীর দুই কন্যা হলো। বড় মেয়ে রাজকুমারী চন্দ্রাবতী আর ছোট মেয়ে রাজকুমারী চন্দ্রলেখা। তাদের নাম রাখা হলো। তাদের জন্মের সময়ে এক অদ্ভুত সাধু তাদের ভবিষ্যৎবাণী করেছিলেন। হে শ্যামপুরের চক্রবর্তী সম্রাট রাজা পলাশ রায়, হে মহারানী মায়াবতী, আজ তোমাদের ঘরে যে দুই কন্যার জন্ম হয়েছে, তাদের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। এই দুই কন্যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের ভাগ্য, জড়িয়ে আছে রক্ত, আগুন আর ধ্বংসের ছায়া। রাজা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, মহাত্মা, স্পষ্ট করে বলুন, আমার কন্যারা তো নিষ্পাপ শিশু, তাদের ভাগ্যে এমন ভয়ঙ্কর কথা কেন? সাধু গভীর নিঃশ্বাস ফেলে আবার বলল, শুনুন মহারাজ, ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না, কেবল কিছু সময়ের জন্য এড়িয়ে যেতে পারে। তোমাদের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী চন্দ্রাবতী, সে হবে আলো, সে হবে রক্ষা কবচ। তার বুদ্ধি, তার ধৈর্য আর তার ত্যাগ একদিন এই রাজ্যকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করবে। যখন শ্যামপুর ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে, ঠিক তখনই এই কন্যাই হবে রাজ্যের শেষ আশ্রয়। কিন্তু তোমাদের কনিষ্ঠ কন্যা রাজকুমারী চন্দ্রলেখা, তার ভাগ্য ভিন্ন। তার জীবনে রয়েছে অন্ধকার, তার ভালোবাসা আগুন ডেকে আনবে। তার বিয়ে, তার সিদ্ধান্ত, তার কষ্ট সবকিছু মিলেই একদিন এই রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই কথা শুনে রানী ভয় কেঁপে উঠলেন। তিনি কান্না জড়ানো কণ্ঠে বললেন, মহাত্মা, সে তো আমারই গর্ভে জন্ম নেওয়া সন্তান। আমি কিভাবে বিশ্বাস করব আমার মেয়ে রাজ্য ধ্বংস করবে? মহারানী, আমি বিচারক নই, আমি কেবল ভাগ্যের বার্তাবাহক। চন্দ্ররেখা দোষী নয়, কিন্তু তার ভাগ্য নিষ্ঠুর। তাকে যে ভালোবাসবে সে বিশ্বাসঘাতক হবে। যাকে সে বিশ্বাস করবে সেই তাকে আগুনে ঠেলে দেবে, আর সেই আগুনের শিখা শুধু একটি জীবন নয়, একটি পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। রাজা ক্রুদ্ধ ও আতঙ্কিত হয়ে বললেন, তাহলে উপায় কি মহাত্মা? আমি কি হাত গুটিয়ে বসে থাকব? সাধু শেষবারের মতো বলল, উপায় আছে, কিন্তু সেই উপায়ও যন্ত্রণায় ভরা। যদি কনিষ্ঠ কন্যাকে রাজ্যের আলো থেকে দূরে রাখা যায়, যদি তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায়, তাহলে হয়তো ভবিষ্যৎ কিছুদিনের জন্য থেমে থাকবে। কিন্তু মনে রাখবেন মহারাজ, ভাগ্যকে যত বেশি শিকলে বাঁধবেন, সে তত ভয়ঙ্করভাবে মুক্তি চাইবে। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। মহারাজ, আমি তো বুঝতে পারছি না, আমাদের দুই মেয়ে তো কত নিষ্পাপ আর ছোট। এত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ওদের জীবনের সঙ্গে জড়িয়ে গেল। আমাদের কিছু করতে হবে মহারাজ। আমাদের কিছু করতেই হবে। আমরা কাউকে কিছু বলবো না, আর ছোট মেয়েটিকে রাজপ্রাসাদ থেকে দূরে এক কারাগারে রাখবো, যাতে ভবিষ্যৎবাণী সত্যি না হয়। কিন্তু আমার নিষ্পাপ মেয়ে কিভাবে কারাগারে থাকবে? আমাদের কাছে আর কোনো উপায় নেই রানী। আমরা আজকেই ছোট রাজকুমারীকে কারাগারে রেখে দিই। এইভাবেই সময় গড়িয়ে যায়, আর দেখতে দেখতে 17 বছর কেটে যায়। এরই মাঝে লোকেরা ফিসফিস করে বলতে থাকে, আরে তুমি শুনেছ, রাজার এক মেয়ে কারাগারে বন্দী,
আর এক অন্য মেয়ে রাজপ্রাসাদের সব সুখ ভোগ করছে। হ্যাঁ, তুমি একদম সঠিক কথাই বলছো। এটা খুব দুঃখের কথা। মহারাজ কিভাবে তার দুই মেয়ের মধ্যে ভেদাভেদ করতে পারে? আমার মনে হচ্ছে মহারাজ নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। চুপ করো। এই কথা যদি মহারাজের কানে যায় তাহলে আমাদের জিগ কেটে নেওয়া হবে। কিন্তু সত্য লুকিয়ে রাখাও তো পাপ। এই কথা শুনে ফেলে রাজকুমারী চন্দ্রাবতী। এটা কিভাবে হতে পারে? আমার এক বোন কারাগারে বন্দী আছে আর আমি আজ পর্যন্ত সেটা জানি না। বাবার কাছে এই সম্পর্কে আমার জানা উচিত। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী মহারাজের কাছে যেতে লাগে। মহারাজ, আজ আমি আপনার কন্যা হয়ে নয়, আজ আমি একজন সত্যের অনুসন্ধানী হয়ে দাঁড়িয়েছি। প্রাসাদের অন্ধকার করিডোরে এমন কিছু কথা শুনেছি যা আমার ঘুম কেড়ে নিয়েছে। লোকেরা বলছে এই প্রাসাদে আমার এক বোন আছে যাকে আলো থেকে দূরে রাখা হয়েছে। আপনি কি আমাকে বলবেন এই কথা কি সত্য? চন্দ্রাবতী, কিছু প্রশ্নের উত্তর জানা ভালো নয়। কিছু সত্য এমন যা জানলে হৃদয় ভেঙে যায়। হৃদয় ভাঙার ভয় দেখিয়ে সত্য লুকিয়ে রাখা যায় না মহারাজ। যদি আমার এক বোন থাকে তাহলে তাকে অস্বীকার করে আপনি আমাকে কিভাবে রাজ্যের ভবিষ্যৎ ভাবেন? হ্যাঁ, তোমার এক বোন আছে, তার নাম চন্দ্ররেখা। সে নির্দোষ, কিন্তু তার জন্মের সঙ্গে এমন ভবিষ্যৎ জড়িয়েছিল যা এই রাজ্যের জন্য ভয়ঙ্কর। ভবিষ্যৎবাণী কি মানুষের চেয়ে বড়? একটা কথা শুনে আপনি আপনার নিজের মেয়েকে 17 বছর অন্ধকারে বন্দি রাখলেন। আমি শুধু বাবা নই, আমি এই রাজ্যের রক্ষক। যদি আমি দুর্বল হতাম, আজ হয়তো সেনপুর ধ্বংস হয়ে যেত। আমি নিজের হৃদয়কে বলি দিয়েছি এই রাজ্যের জন্য। এই কথা বলে মহারাজ সেখান থেকে চলে যায়। আর এইদিকে কারাগারে, দিদি, আজ কি দিন নাকি রাত আমি তো বুঝতেই পারি না। আমার শরীরটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে আমি এখানেই মরে যাব। রাজকুমারী, আজ পূর্ণিমা, বাইরে আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আপনার কপালে চাঁদের আলো নেই। আমি কি এতটাই খারাপ? আমার জন্মটাই কি অপরাধ ছিল? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। আপনি দোষী নন রাজকুমারী। আপনার দোষ শুধু একটাই, আপনি সেই ভবিষ্যৎবাণীর শিকার। আমরা সবাই জানি আপনার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু আমাদের মুখ বন্ধ। 17 বছর আমি সূর্য দেখিনি। আমি কি মানুষ নই? আমার কি মুক্ত হয়ে বাঁচার অধিকার নেই? যদি কোনোদিন আমি মুক্ত হই, আমি কাউকে ঘৃণা করব না। আমি শুধু আলো দেখতে চাই। ঠিক আছে রাজকুমারী, এখন আমি যাই। এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমার বিপদ হতে পারে। এটা বলে দাসী সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে বলে, হে ভগবান, এই মেয়েটির কপালটা বদলে দাও। একদিন রাতে রাজকুমারী চন্দ্রাবতী প্রাসাদের ছাদে হাঁটছিল। তখন সে কারো যেন কান্না করার শব্দ শুনতে পায়। আরে, এত রাতে কান্নার শব্দ কোথা থেকে আসছে? আমাকে এটা দেখা উচিত। রাজকুমারী চন্দ্রাবতী শব্দের অনুসরণ করে রাজপ্রাসাদের দরজার সামনে চলে আসে। এই সময় প্রাসাদের বাইরে থেকে এই কান্নার স্বর কিভাবে আসে? আমার বাইরে যাওয়া উচিত নয়। যদি বাবা জানতে পারে তো অনেক রাগ করবে। সে ফিরতে লাগে। তখন সে কারো যেন কথা শুনতে পায়। তুমি যদি তোমার বোনের সত্যি জানতে চাও, তাহলে কালকে সকালে জঙ্গলের গুহায় চলে আসবে। ওখানে তুমি সব জানতে পারবে।
এটা আবার কার কথা? আর আমার বোনের কি এমন সত্য আছে যেটা আমি গুহায় জানতে পারবো? আমাকে কালকে সেখানে যেতেই হবে। এরপর সকাল হয় আর রাজকুমারী চন্দ্রাবতী কাউকে কিচ্ছু না বলে চুপচাপ প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলে গুহার ওখানে পৌঁছে যায়। আমাকে তো এখানেই আসতে বলেছিল, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এর ভিতরে আমাকে যেতে হবে, তাহলে আমি সবকিছু জানতে পারবো। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী গুহার ভিতরে যায়। গুহার ভিতরে চন্দ্রাবতী একটি সিন্দুক দেখতে পায়। আরে এটা কি? এটা তো দেখছি একটি সিন্দুক। এই সিন্দুকের ভেতরে কি থাকতে পারে? নিশ্চয়ই কিছু আছে। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী সিন্দুকটি খুলে আর সেখানে একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল, তোমার বোন নির্দোষ, তার জীবন বিপদে আছে। তাকে কাল কুঠুরি থেকে বের করো, না হলে তোমাদের পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। না না, এমন হতে পারে না। আমার বোন নির্দোষ তো। আমি তাকে কাল কুঠুরি থেকে অবশ্যই বের করব। কত বছর হয়ে গেল আমি আমার বোনের সঙ্গে দেখা করিনি, কিন্তু এখন আর দেখা না করে আমি থাকতে পারবো না। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী প্রাসাদে ফিরে আসে। আর রাতে কাল কুঠুরির দিকে যেতে লাগে। রাজকুমারী, আপনি এই দিকে কেন যাচ্ছেন? মহারাজ আপনাকে এদিকে আসতে বারণ করেছে। আজকে আমি আমার বোনের সঙ্গে দেখা করব, আর এই কথা তুমি মহারাজকে বলবে না, বুঝে গেছো না? এইবার যাও এখান থেকে। এটা শুনে দাসী কিছুই বলে না আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর রাজকুমারী চন্দ্রাবতী কাল কুঠুরির দিকে যেতে লাগে, যেখানে রাজকুমারী চন্দ্ররেখা কান্না করছিল। আমার বোন, তুমি ঠিক আছে তো? তুমি কে? আর তুমি আমাকে বোন বলছো গেল? আমি তোমার বড় বোন রাজকুমারী চন্দ্রাবতী। অনেক বছর পর আজ এই প্রথমবার তোমাকে দেখছি। বিশ্বাস করো, এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আমার মনে হচ্ছে তুমি নিশ্চয় কিছু করনি, আর তবুও বাবা তোমাকে এই কালকুঠুরিতে বন্দি করে রেখেছেন। আজ আমি সব সত্য জানতে পেরেছি। তুমি নির্দোষ চন্দ্রলেখা, তোমাকে ফাঁসানো হয়েছে, আর আমি থাকতে তোমার সঙ্গে অন্যায় হতে দেব না। আমি তোমাকে এখান থেকে বের করব। তুমি কি সত্যি বলছো দিদি? কিন্তু এতদিন তুমি আমাকে একবারও দেখতে আসোনি কেন? আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এখন তোমাকে বাইরে বের করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী চন্দ্ররেখাকে কারাগার থেকে বের করে দেয়। আজকে কারাগার থেকে বের হয়ে অনেক ভালো লাগছে দিদি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। তুমি আমাকে কালকুটুরি থেকে বের করে দিলে। আমি বাইরের দুনিয়া দেখতে চাই। এখন চলো, তুমি পুরো মহল ঘুরবে আর আবার এই কালকুটুরিতে চলে আসবে। এখন থেকে আমি প্রতিদিন তোমাকে ঘোরার জন্য কারাগার খুলে দেব, যতদিন না পর্যন্ত বাবাকে সবকিছু বোঝাতে পারছি তোমাকে সবসময়ের জন্য বাইরে আনতে। ততদিন তুমি কালকুটুরিতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি আজকে অনেক খুশি। আমি আজকে প্রথমবার বাইরে বেরোলাম। এখন আমি পুরো মহল ঘুরবো। এরপর তারা পুরো রাজপ্রাসাদ ঘুরতে থাকে, যেটা দেখে রাজকুমারী চন্দ্ররেখা অনেক খুশি হয়ে যায়। রাজকুমারী চন্দ্ররেখা,
এখন তোমাকে আবার সেই কালকুঠুরিতে ফিরতে হবে। সকাল হয়ে আসছে। ঠিক আছে দিদি, আমি চলে যাচ্ছি। এরপর রাজকুমারী চন্দ্রাবতী তার ঘরের দিকে যেতে লাগে, আর রাজকুমারী চন্দ্ররেখা কালকুঠুরির দিকে যেতে লাগে। পরের দিন সকালে একজন সৈনিক দৌড়ে মহারাজের কাছে আসে আর এসে বলে, মহারাজ, মহারাজ, রাজকুমারীর চন্দ্ররেখা কালকুঠুরিতে নেই। ও ও পালিয়ে গেছে মহারাজ, ও পালিয়ে গেছে। এটা কেমন করে হতে পারে? তোমরা কি করছিলে? তোমরা থাকতে ও কেমন করে পালাতে পারে? আমার মেয়ে কোথায় যেতে পারে? তোমরা তাকে খোঁজো। আমার মেয়ের যেন কোনো কিছু না হয়। এটা কেমন করে হতে পারে? আমি তো আমার বোনকে নিজে সেখানে পাঠিয়েছিলাম। ভগবান, আমার বোনকে রক্ষা করো, তার যেন কিছু না হয়। আমার মনে হচ্ছে আমাকে আমার বোনের খোঁজ করা উচিত। এরপর রাজকুমারী চন্দ্রাবতী রাজকুমারী চন্দ্ররেখাকে খুঁজতে লাগে, কিন্তু পায় না। আর এইদিকে রাজ্যের সৈন্যরাও রাজ্যে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তারাও কোনো খোঁজ পায় না। আর এইদিকে চন্দ্ররেখা পালাতে পালাতে একজন বুড়ি মানুষের ঘরে পৌঁছে যায়। বুড়িমা, তুমি এই কথা কাউকে বলো না। আমার রাজপ্রাসাদে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি আর কখনো রাজপ্রাসাদে যাব না। আমি এই ছোট্ট ঘরেই থাকব। এখানে কেউ আসে না। তুমি আমাকে এখানে থাকতে দেবে? আমি জানি তোমার জন্মের সঙ্গে হওয়া ভবিষ্যৎবাণীর জন্য তোমার বাবা তোমাকে কালকুঠুরিতে বন্দি করে রেখেছিল। হ্যাঁ বুড়িমা, আর আমি ওখানে কখনোই যাব না। তুমি আমাকে কখনো ওখানে পাঠাবে না বুড়িমা। না না, আমি তোমাকে ওখানে কখনোই পাঠাবো না। আমার এই দুনিয়াতে কেউ নেই। তুমি আমার মেয়ে হয়ে এখানে থাকবে। ধন্যবাদ বুড়িমা, আমি এখন থেকে এখানেই থাকব। এভাবে সময় পার হতে থাকে, আর দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। একদিন চন্দ্ররেখা বুড়ির ঘরে কিছু কাজ করছিল। ঠিক তখন একজন রাজকুমার বুড়ির ঘরের সামনে আসে আর মাথা ঘুরে পড়ে যায়। আরে, এই রাজকুমার কে? আর এ তো অজ্ঞান হয়ে গেছে। আমাকে তার সাহায্য করা দরকার। এটা বলে চন্দ্ররেখা রাজকুমারকে তার ঘরে নিয়ে আসে আর দেখাশোনা করতে লাগে। এর কিছুক্ষণ পর রাজকুমারীর জ্ঞান ফেরে। এই, আমি কোথায় আছি? জায়গাটি অচেনা লাগছে। আর এই মেয়ে, তুমি কে? আমি এই ঘরেই থাকি, আর তুমি এই ঘরের সামনে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর এই জন্য আমি তোমাকে ঘরের ভেতরে নিয়ে এসেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? সত্যি কথা বলতে গেলে আমি তো এ রাজ্যের রাজকুমারী, কিন্তু আমি এই বুড়ি মার ঘরে থাকি। কেউ জানে না যে আমি এখানে থাকি। আমি রাজপ্রাসাদে ফিরতে চাই না। তোমার ব্যাপারে আমি সব জানি। মহারাজ তার ছোট মেয়ের সঙ্গে কত বড় অন্যায় করেছে। তাকে সারা জীবন কাল কুঠুরিতে বন্দি করে রেখেছে। কি বলছো? তুমি আমার সম্পর্কে জানো? এটা তো সাধারণ ব্যাপার। আমি কি আশেপাশের সব রাজ্যের মানুষ তোমার উপর হওয়া অত্যাচারের কথা জানে? দেখো, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি কত ভালো, কিন্তু তোমার বাবা তোমার উপর কত অন্যায় করেছে। কিন্তু তুমি যাই বলো, আমাদের বন্ধুত্ব অনেক ভালো হবে। হ্যাঁ, আমি পুরো রাজ্য ঘুরতে চাই, কিন্তু আমার কোনো ভালো বন্ধু নেই, আর আমি তো এই ঘরে লুকিয়ে লুকিয়ে থাকি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুরো রাজ্যে ঘোরাবো। এরপর রাজকুমার রাজকুমারীকে পুরো রাজ্য ঘোরায়, আর এভাবেই দিন যেতে লাগে। এইভাবে অনেক দিন পার হয়ে যায়, আর একসময় তাদের ভালোবাসা অনেক গভীরে পৌঁছে যায়।
আর এভাবেই একদিন রাজকুমার শান্ত বুড়ির ঘরে আসে। রাজকুমার, আপনি এ সময় এখানে কি করছেন? আমি রাজকুমারী চন্দ্ররেখা সঙ্গে দেখা করতে এসেছি, আর আমি তাকে বিয়ে করতে চাই। তুমি কি সত্য বলছো রাজকুমার? তুমি আমাকে বিয়ে করতে চাও? আমিও তোমার সঙ্গে অনেক সময় পার করেছি, তা আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি আছি। না না রাজকুমারী, তুমি এ বিয়ে করো না। যখন তোমার জন্ম হয়েছিল তখন ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছিল, যখন তোমার বিয়ে হবে তখন এই পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। তুমি এমন করো না, আমি তোমার ভালো চাই। ঠিক আছে বুড়িমা, আমি তোমার ঘরে থাকি তো, আমি তোমার মন ভাঙতে চাই না। রাজকুমার, আমি বিয়ে করতে পারবো না। চন্দ্ররেখা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। কালকে আমি জঙ্গলের একপাশে বিয়ের সব আয়োজন করে বসে থাকব। তুমি যদি সেখানে আসো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো, আর যদি তুমি না আসো তাহলে আমি বুঝে নেব তুমি আমাকে ভালোবাসো না। এটা বলে রাজকুমার শান্ত সেখান থেকে চলে যায়। যাই হয়ে যাক, রাজকুমারী, তুমি কালকে ওখানে যেও না। ঠিক আছে বুড়িমা। ওই দিন পার হয়ে যায়, আর পরের দিন রাজকুমারী ঘুম থেকে উঠে বলে, না, যাই হয়ে যাক আমি এই বিয়ে করবই, কেননা ওই রকম রাজকুমার আমি আর কোথাও পাবো না, কারণ ওই সেই প্রথম মানুষ যে আমার বিপদে পাশে থেকেছে। এটা বলে চন্দ্ররেখা চুপিসারে ঘর থেকে বেরিয়ে যায়। আর জঙ্গলে পৌঁছে যায়, যেখানে বিয়ে হওয়ার জন্য সব কিছু তৈরি করা ছিল। তুমি চলে এসেছো, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আমার মনে হয়েছিল তুমি আসবে না। না, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, আর আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না। ঠিক আছে, তো এখন চলো আমরা বিয়ে করি। তারপর দুজনের বিয়ের আচার শুরু হতেই হঠাৎ আকাশে কালো মেঘ ঢেকে যায়, আর যজ্ঞের আগুন ভয়ঙ্কর রূপ নিতে থাকে। এ কি হচ্ছে? হঠাৎ এত অন্ধকার কেন? এটা কি তবে সত্যি? সবাই যা বলছিল সেটাই কি সত্যি হতে চলেছে? না, এটা সত্যি হতে পারে না। তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করো, সব কথাকে মিথ্যা প্রমাণ করে দাও। না 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 না, আমি বিয়ে করতে চাই না। আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি। আমি এটা করতে পারবো না। আমাকে ছেড়ে যেও না, আমি সবাইকে ভুল প্রমাণ করতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি। আজ আমাদের বিয়ে, শেষ মুহূর্তে আমাকে এভাবে একা ফেলে যেও না। কিন্তু রাজকুমার শান্ত তার কথা শোনে না, আর রাজকুমার শান্ত রাজকুমারী চন্দ্ররেখাকে আগুনের ধাক্কা মেরে ফেলে দেয়, আর রাজকুমারী চন্দ্ররেখা আগুনে পুড়তে থাকে। এরপর রাজকুমার শান্ত এক অদ্ভুত হাসি হেসে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে বুড়িমা চন্দ্ররেখাকে সব দিকে খুঁজতে লাগেন, কিন্তু তাকে খুঁজে পায় না। আরে, চন্দ্ররেখা কোথায় চলে গেল? আমার অনেক চিন্তা হচ্ছে। আমাকে মহারাজকে গিয়ে সবকিছু বলা উচিত। এটা বলে বুড়িমা রাজপ্রাসাদে যায়। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার রাজ্যেই থাকি। আপনার মেয়ে রাজকুমারী চন্দ্ররেখা পালিয়ে গিয়ে আমার বাড়িতে থাকছিল, কিন্তু এখন তার খোঁজ নেই। জানি না সে কোথায় চলে গেছে। সে হারিয়ে গেছে। আমি তাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তাকে খুঁজে পাইনি। এটা তুমি কি বলছো?
আমার মেয়ে তোমার কাছে আছে আর তুমি এতদিনে আমাকে কিছুই বলনি? এর ফল তোমাকে পেতে হবে। মহারানী, আমাকে যা শাস্তি দেওয়ার আমাকে দিও, কিন্তু এই সময় রাজকুমারী চন্দ্ররেখাকে বাঁচানো অনেক জরুরি। সে পাশের রাজ্যের রাজকুমার শান্তকে ভালোবাসতো আর আমি তাকে বিয়ে করতে মানা করেছি, কিন্তু সে হয়তো বিয়ে করার জন্য জোর করে চুপি চুপি সে আমার ঘর থেকে বেরিয়ে গেছে। এটা তুমি কি বলছো? ও বিয়ে করতে পারবে না? তুমি কি ভুলে গেছো ভবিষ্যৎবাণী? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর আমি তাই তো এই জন্যই তাকে বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনলো না আর সে বিয়ে করতে চলে গেল। জঙ্গল এত বড় যে আমি তাকে একা খুঁজে বের করতে পারবো না, আর তাই আপনাদের সাহায্য চাই মহারাজ। না, এমন হতে পারে না। আমি আমার বোনকে বাঁচিয়ে ছাড়বো মা। আমি আমার বোনকে খুঁজতে যাব। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা সবাই মিলে তাকে খুঁজব। এতদিন যাকে যে বিপদের থেকে বাঁচিয়ে রেখেছিলাম সে সেই দিকেই যাচ্ছে। এরপর তারা সবাই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় রাজকুমারী চন্দ্ররেখাকে খোঁজার জন্য। এর কিছুক্ষণ পর তারা সবাই রাজকুমারী চন্দ্ররেখার ওখানে পৌঁছে যায়, যে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। না না, এমন হতে পারে না, আমার মেয়ে তো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মহারাজ, আমার মেয়েকে বাঁচান। মহারাজ, আমার মেয়েকে বাঁচান। সৈন্যরা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? রাজকুমারীকে বাঁচাও। এরপর সৈন্যরা রাজকুমারীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে পারে না, আর রাজকুমারী চন্দ্ররেখা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মহারাজ, আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি, যার কারণে রাজকুমারীকে আমরা বাঁচাতে পারলাম না। এটা শুনে মহারাজ অনেক রেগে যায় আর বলে, ওই পাশের রাজ্যের রাজকুমার শান্তর এত বড় সাহস, সে আমার মেয়েকে মেরে ফেলল। এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। সৈন্যরা, তোমরা যাও, সেই রাজ্যের রাজা আর রাজকুমারকে রাজসভায় নিয়ে এসো। যদি না আসতে চায় তাহলে বলো যুদ্ধের জন্য প্রস্তুত যেন হয়ে যায়। ঠিক আছে মহারাজ, যেমন আপনার আদেশ। এটা বলে সৈনিক পাশের রাজ্যে যায় আর গিয়ে ঘটনাগুলো বলে, আর ঘটনাগুলো শুনে রাজা আর রাজকুমার কিছুই বুঝতে পারে না, আর তারা সৈনিকদের সঙ্গে রাজা পলাশ রায়ের রাজসভায় আসে। মহারাজ, এ কেমন মজা হচ্ছে? কেন আপনি আমাদের এইভাবে ডেকে আনলেন? কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবে না। তোমার ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে। আগে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে তারপর তাকে বিয়ে করার অজুহাতে জঙ্গলে নিয়ে যায় আর তাকে আগুনে ফেলে দেয়। এই পাপী রাজকুমার, বলো তুমি এটা কেন করলে? তোমার কি ক্ষতি করেছিল আমার মেয়ে? এ আপনি কি বলছেন মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিভাবে আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসাতে পারি? আমি তো কালকেই আমার রাজ্যে ফিরেছি গুরুকুল থেকে শিক্ষা অর্জন করে, আর আমি জীবনের এই প্রথমবার এই রাজ্যে আসলাম। তো কিভাবে আমি আপনার মেয়েকে মেরে ফেলতে পারি মহারাজ? আচ্ছা, এখন বাঁচার জন্য মিথ্যে কথা বলছো, কিন্তু আমি তোমাকে বাঁচতে দেব না। আমি হলাম চক্রবর্তী সম্রাট। তোমাদের এমন সাজা দেব যেটা দশকের পর দশক মানুষ মনে করলে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও পাপী। রাজা তাদের শাস্তি দেওয়ার ঘোষণা করতে যাচ্ছিল কি ঠিক তখন একজন গুপ্তচর দৌড়ে আসে। মহারাজ, 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 দাঁড়ান মহারাজ, দাঁড়ান। কি হয়েছে? তুমি এভাবে দৌড়ে আসছো কেন? মহারাজ, মহারাজ, আমি কিছুক্ষণ আগে একটি খবর পেয়েছি যে রাজকুমার রাজকুমারীকে আগুনে ফেলে দিয়েছিল সে এই রাজকুমার নয়, সে তো ছিল আমাদের রাজপুরোহিত শ্যামল,
যে করিমগঞ্জ রাজকুমারের ছদ্মবেশ ধারণ করেছিল আর রাজকুমারীকে প্রেমের জালে ফাঁসিয়ে আগুনে ফেলে মেরে ফেলেছে। আর এই কথা আমি জঙ্গলে জানতে পারি একটি গুহার সামনে। আমি ওইদিকেই যাচ্ছিলাম, তখন তার কথা শুনতে পারি। আমি সেখানে গিয়ে দেখি সে তো ছিল আমাদের রাজপুরোহিত শ্যামল। সে জোরে জোরে হাসছিল আর বলছিল আমার স্বপ্ন একটু একটু করে পূরণ হচ্ছে। আর এইভাবেই আমি পুরো রাজ্য ধ্বংস করে দেব। মহারাজ পলাশ রায়, তোমার রাজ্যকে আমি শেষ করে দেব। আর মহারাজ, সে এটাও বলছিল আপনার ছোট মেয়ের রাজকুমারী চন্দ্ররেখার ভবিষ্যৎবাণী সেই করেছিল, যেটা ছিল মিথ্যে। সে সাধুর ছদ্মবেশ নিয়ে এসে আপনাকে ভুল বুঝিয়েছে মহারাজ, আর আপনাকে তিলে তিলে কষ্ট দিয়েছে। কি শ্যামল? আমি তো তাকে 28 বছর আগে তাকে ক্ষমার অযোগ্য অপরাধের জন্য রাজ্য থেকে বের করে দিয়েছিলাম। আর এটা ভাবার বিষয়, সে এত শক্তিশালী বিদ্যা কিভাবে অর্জন করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না মহারাজ। সেটা বোঝা যাবে তখনই যখন সে এখানে আসবে। যাও, গিয়ে তাকে বন্দি করে এখানে নিয়ে এসো। সৈন্য সামন্ত একটু বেশি নিয়ে যেও, হয়তো সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। ঠিক আছে মহারাজ। এটা বলে গুপ্তচর সৈন্যদের নিয়ে রাজপুরোহিত শ্যামলকে বন্দি করতে জঙ্গলে চলে যায়। মহারাজ পলাশ রায়, আপনি তো অপরাধীকে পেয়ে গেলেন, কিন্তু আমরা অনেক অপমানিত হলাম। যাই হোক, ওগুলো এখন বাদ দিন। যেহেতু আপনি চক্রবর্তী সম্রাট, তাই আপনি অপমান আমাদের করতেই পারেন। এখন আমাদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য অনুমতি দিন। না, এভাবে বলবেন না করিমগঞ্জ রাজ। আমি অনেক লজ্জিত, আমাদের ক্ষমা করুন। আর আপনি যাতে অপমানিত না হন, তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আপনার ছেলের সঙ্গে আমার বড় মেয়ে চন্দ্রাবতীর বিয়ে দিতে চাই। আপনি কি রাজি হবেন? এ আপনি কি বলছেন মহারাজ? এটা তো আমাদের পরম সৌভাগ্য। ঠিক আছে করিমগঞ্জ রাজ, তাহলে ওই কোথায় রইল? আর এইদিকে রাজপুরোহিত শ্যামল আরো শক্তিশালী হবার জন্য তন্ত্রবিদ্যা করছিল। ঠিক তখন সেখানে সৈন্যরা আসে আর তাকে বন্দি করে দেয়। পালানোর চেষ্টা করো না অপরাধী, আমরা পুরো জঙ্গল ঘিরে ফেলেছি। তোমাকে বন্দি করা হলো, চলো আমাদের সঙ্গে। কিন্তু তোমরা কারা? আমরা হলাম চক্রবর্তী সম্রাট পলাশ রায়ের সৈন্য। তোমার সব অপরাধ আমরা জানতে পেরে গিয়েছি, এখন চলো আমাদের সঙ্গে। এরপর সৈন্যরা রাজপুরোহিতকে রাজসভায় নিয়ে আসে। রাজপুরোহিত, তোমাকে আমি কত ভালোবাসতাম, আর সেই তুমিই আমার রাজ্যকে ধ্বংস করতে চাইছিলে। বলো, তুমি এটা কেন করলে? যা করেছি বেশ করেছি, কেন করব না? আমি ছিলাম রাজপুরোহিত, কিন্তু তবু তুমি আমাকে রাজ্য থেকে বের করে দিলে। আমি তো শুধু একটি সামান্য অপরাধ করেছিলাম, আর তাই আমি ঠিক করে নিয়েছিলাম তোমার রাজ্য আমি ধ্বংস করে দেব। এরপর আমি জঙ্গলে গিয়ে তন্ত্র সাধনা করতে থাকি, আর এক সময় আমি মানুষের রূপ ধারণ করার শক্তি অর্জন করি। এরপর শুনতে পাই তোমার দুটো কন্যা হয়েছে। তখন আমি সাধুর ছদ্মবেশ নিয়ে এসে তোমার মেয়েদের মিথ্যে ভবিষ্যৎবাণী করেছিলাম, আর আমি করিমগঞ্জ রাজ্যের রাজকুমারের ছদ্মবেশ ধারণ করে রাজকুমারীকে প্রেমের জালে ভাসিয়েছিলাম, আর বিয়ে করার জন্য জঙ্গলে ডাকি। সুযোগ বুঝে আমি তাকে আগুনে ফেলে দিই, আর সে আগুনে পুড়ে মারা যায়। আর আমি একদিন রাতে রাজকুমারী চন্দ্রাবতীকে গুহায় ডাকি আর সেই চিঠিটা দিই। আমার প্রতিশোধ
আস্তে আস্তে করে পূরণ হচ্ছিল, কিন্তু জানি না কিভাবে আমি ধরা পড়ে গেলাম। তুমি ওটাকে সামান্য অপরাধ বলছো? তুমি যা করেছিলে তা ছিল অযোগ্য ক্ষমা, কিন্তু আমি তোমাকে মৃত্যুদণ্ড না দিয়ে ক্ষমা করে দিয়েছিলাম তোমাকে ভালোবাসি বলে। এটা আমার ভুল ছিল। তোমাকে মৃত্যুদণ্ড না দিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু এরপর তুমি যা করেছো এটার পর তোমাকে বাঁচিয়ে রাখা উচিত হবে না। তুমি পুরোহিতদের নাম কলঙ্কিত করেছো। তুই মানুষরূপী রাক্ষস। তুমি নিজের প্রতিশোধ পূরণ করার জন্য এত নোংরা খেলা খেললে। তুমি ফুলের মতন একটি মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো, আর তাই তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। তোমার মৃত্যুদণ্ড এমন হবে যেটা দেখে মানুষ আর কখনো এরকম অপরাধ করার কথা ভাববে না। নিয়ে যাও এই রাক্ষসকে আমার চোখের সামনে থেকে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়, আর রাজা মাটিতে বসে পড়ে আর জোরে জোরে কান্না করতে লাগে আর বলে, আমাকে ক্ষমা করে দাও আমার ছোট্ট মেয়ে। আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি কি করব? এটা তো এই শয়তানের ষড়যন্ত্র ছিল। এই শয়তানের ষড়যন্ত্রের কারণে আমার ফুলের মতন মেয়ের বুলি হয়ে গেল। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনো না। আমাকে ক্ষমা করে দাও আমার মেয়ে। মহারাজ, এখন আমরা কি করব? এতদিন আমরা নিজের মেয়েকে নিজের হাত দিয়ে কত দুঃখ দিয়েছি। আমার মেয়ে তুমি কোথায়? ও বাইরের দুনিয়া দেখতে চাইছিল, আর ওই শয়তানের মতন রাজপুরোহিতের জালে ফেসে আমরা নিজেরাই মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। এটা বলে তারা সবাই কান্না করতে লাগে। আর যখন রাজকুমারী চন্দ্ররেখার সত্য সবার সামনে আসে, তখন সবাই অনেক দুঃখী হয়ে যায়, আর রাজ্যের সবার চোখ থেকে জল গড়িয়ে পড়ে।